সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি আমাদের কথা বলার জন্য তা হলো প্রোস্টেট বড় হয়ে যাওয়া। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি, সহযোগী অধ্যাপক ইউরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা স্যারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় প্রোস্টেট এনলার্জমেন্ট। স্যার, আমরা জানি প্রোস্টেট পুরুষের একটি গ্রন্থি। স্যার, শুরুতেই আমাদের আলোচনায় যাবার আগে এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনব। আসলে প্রোস্টেট একটা পুরুষ প্রজনন তন্ত্রের বিশেষ একটা গ্রন্থি। এইটা লোকেশন হচ্ছে ব্লাডার, ইউরিন ব্লাডার এবং যে ব্লাডার সাথে কানেক্টেড ইউরেথ্রা এর মাঝখানে থাকে, অর্থাৎ নেক অফ দ্য ব্লাডার থাকে। এটা বয়সের সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত পুরুষেরই বৃদ্ধি পায়। এর কিছু ফাংশন আছে, এর যেমন আছে কিছু উপকারিতা, তেমন কিছু ক্ষেত্র বিশেষ কিছু অপকারিতা আছে। তো যেহেতু যেই জিনিসেরই কার্যকারিতা থাকে এবং তার কিছু ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, তো প্রোস্টেট সেরকম একটি অর্গান যেটা পুরুষদের জন্য এসেনশিয়াল, আবার এইটাই মাঝে মধ্যে অনেক রোগবালাইয়ের সৃষ্টি করে। যেমন আপনি বলেছেন প্রোস্টেট বড় হয়ে যাওয়া। আসলে প্রোস্টেট বড় যাওয়া একটা রোগ, এছাড়াও প্রোস্টেট অনেক রোগবালাই আছে। আমি একটা একটা করে যদি বলি, এটা কি হতে পারে? এটার একদম ইনফেকশন হতে পারে, অর্থাৎ প্রোস্টেটের প্রদাহ হতে পারে, প্রোস্টেট অ্যাবসেস হতে পারে, একুট প্রোস্টাটাইটিস হতে পারে, কনিক প্রোস্টাটাইটিস হতে পারে, তারপরে প্রোস্টেট অ্যাবসেস হতে পারে। তারপরে আছে যেটা বয়সের সাথে সাথে সবারই যেটা হয় সেটা হলো প্রোস্টেটটা বড় হয়ে যেতে পারে। এই বড় হয়ে যাওয়াটা আবার বিভিন্ন রকম আছে। কারণ প্রোস্টেট আছে বিভিন্ন লোব আছে, কিছু জোন আছে। কিছু কারো সেন্ট্রাল জোন বড় হতে পারে, কারো পেরিফেরাল জোন বড় হতে পারে, হ্যাঁ, কারো মিডিয়ান লোব বড় হতে পারে, পেরিফেরাল, এই লোবগুলো বড় হতে পারে। তো এটা বিভিন্ন রকমের বিভিন্নভাবে বড় হতে পারে। তো এই যে বড় হয়ে যাওয়া, এই বড় হয়ে যাওয়াটা কোনভাবে বড় হবে সেইভাবেই মানুষের বিভিন্ন সিমটম বা সমস্যাগুলো দেখা যায়। স্যার, প্রোস্টেট বড় হয়ে যাচ্ছে, দেখা যায় যে বয়সের সাথে আমরা কম বেশি সবাই জানি যে বৃদ্ধি পায়। স্যার, তাহলে কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? ধন্যবাদ। আসলে প্রোস্টেট বড় হয়, কিন্তু এই বড় হওয়ার সাথে সাথে সবারই যে সমস্যা হবে তা না। একটা আছে যে সিমেট্রিক্যাল বড় হওয়া, সেটা বয়সের সাথে সাথে হয় এবং মানুষের যে ইউরিনারি ট্র্যাক্টে ইউরেথ্রা যে ক্লিভারও বড় হয়, মানুষ পেশাব করতে পারে, অথবা বড় হওয়ার সাথে সাথে ব্লাডের যে কন্ট্যাক্টের পাওয়ার বেড়ে যায়, সে নর্মালি সাধারণত পেশাব করতে পারে। কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু সমস্যা দেখা দেয়, যেটা সবার দেখা যায় না। তো সেই সমস্যাগুলো কি? যেমন ঘন ঘন পেশাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে কষ্ট হওয়া, একবার পেশাব করার পর আরেকবার পেশাব করা, পেশাব বেগ পাওয়ার সাথে সাথে যেতে হয়, রাতের বেলা অনেক পেশাব হয়, হ্যাঁ, এইগুলো হচ্ছে এই প্রোস্টেট বড় হয়ে যায়, প্রোস্টাটিজম আমরা যেটা বলে থাকি, এই সমস্যাগুলো। তারপরে এর কারণে আরও কিছু হতে পারে, যেমন প্রোস্টেটিক আর ইউরিনারি ইনফেকশন, জ্বর হতে পারে, হ্যাঁ, তারপর পেশাবে জ্বালাপোড়া হতে পারে, প্রস্রাব চিকন নালে আসতে পারে, অনেক সময় প্রস্রাব আটকে যেতে পারে, যেটাকে আমরা রিটেনশন বলি। আবার দেখা যাচ্ছে হঠাৎ কারো হচ্ছে একুট রিটেনশন ডেভেলপ হতে হঠাৎ করে আটকে যায়, আবার দেখা যাচ্ছে কারো ক্রনিক রিটেনশন ধীরে 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 আটকে যেতে পারে। অর্থাৎ এইটা নির্ভর করবে যে প্রোস্টেটের যে গ্রন্থিগুলা এবং প্রোস্টেটের যে লোবগুলা এবং জোনগুলা কিভাবে বড় হচ্ছে। যারা সিমেট্রিক্যালি বড় হবে সেটা এক ধরনের সিমটম প্রোডাক্ট করবে, যেটা দেখা যাবে যে সেন্ট্রাল লোবটা যদি তার বেড়ে যায় তাহলে এক ধরনের, পেরিফেরাল লোবটা যদি বেড়ে যায় তাহলে, মিডিয়ান লোব যদি একরকম সেটা। তো এইটা হলো এক একজনের
একইভাবে রকম আসবে। সিমটম প্রকাশ জি। করবেন। স্যার অনেক সময় দেখা যায় যে রোগীরা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছেন না, তারা ডক্টরকে দেখাচ্ছেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন না। তো স্যার মানে এটা কি মেডিসিন দিয়েই কিওর করা সম্ভব, নাকি কখন আমি অপারেশন লাগছে স্যার এই বিষয়টি সম্পর্কে আসলে শুনবো? কি দেখা যাচ্ছে অনেক রোগ বলাই দেখা যাচ্ছে, অনেক রোগী অনেক বড় বড় রোগ নিয়ে তারা দিব্যি চলাফেরা করতেছে, তারা ইগনোর করে, কিন্তু একটা সময় পর্যন্ত তারা যখন খুব প্রকট আকার ধারণ তখন আসে। তখন পর্যন্ত সেরকম যান না সেরকম দেখা গেছে যে এইটা এখন যে অনেকেই অনেক বড় অনেক দিন ধরে ভুগতেছে, কিন্তু এটারে ইগনোর করে বা অন্য অন্যভাবে তারা ঘোরাফেরা করে। আবার অনেক আছে যে একটুতেই চলে আসে। আসল কথা কি, কার কতটুকু সহনশীলতা বা কতটুকু সহ্য করার ক্ষমতা। তবে যারাই এটা ইগনোর করে তারা যে এক পর্যায়ে তারা রিটেনশন ডেভেলপ করে আসছে। আর যারা আর্লি স্টেজে আছে তারা আসলে দেখা যায় যে তারা সহজেই রোগটা ধরা পড়ে এবং সহজের চিকিৎসা করা যায়। সাধারণত 40-এর পরেই পোস্টেট বাড়তে থাকে। তো এই সিমটমগুলো সাধারণত 50-এর পরে আসে। তো এখন এই যে এই সিমটমগুলো আসে, আসলে কি উচিত হলো 40-এর পরে, অর্থাৎ 40 থেকে 50-এর পরেই সবারই এই পোস্ট সংক্রান্ত রোগবালি স্ক্রিনিং করা দরকার এবং দেখা দরকার বা ডাক্তারের সাথে ভিজিট করা দরকার। তাহলে কি হয়, এগুলো আর্লি ডায়াগনোসিস হলে রোগের চিকিৎসাটা সহজ হয় এবং রোগীটা সহজে সুস্থ হয় এবং এই রোগের কারণে যে কমপ্লিকেশন ডেভেলপ করে সেটার সম্ভাবনা কমে যায়। স্যার কখন মেডিসিন দিচ্ছেন কিংবা কখন আমার অপারেশনের প্রয়োজন হচ্ছে? আসলে এটা নির্ভর করে কার কি অবস্থা আছে। আমরা যখন রোগী আসে আমরা হিস্ট্রি নেই, পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা কিছু পরীক্ষা করার পরে প্রাথমিক অবস্থায় 90% রোগী সাধারণত আমরা চিকিৎসা দিতে পারি। অর্থাৎ এই চিকিৎসাটা নির্ভর করে যে কী কী চিকিৎসা নির্ভর করে আপনার যে একটা হলো তো আপনার যে বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ আপনার লাইফস্টাইল মডিফিকেশন করি আমরা। লাইফস্টাইল মডিফিকেশন করার পর একটা পর্যায়ে যদি লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে না, তারপর আমরা কী করি, তো আমরা তাকে একটু মেডিসিন দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন আছে। আমরা ইনিশিয়ালি এক ধরনের মেডিসিন দিই। প্রথমে চেষ্টা করি আমরা যে নালিটা একটু ক্যালিবারটা বড় করে দিতে চাই, তাতে নাহলে পরে ভলিউমটা কমাইয়া দিতে চাই। অর্থাৎ বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করা যায়। যখন দেখা যায় যে খুব কম পার্সেন্টেজ যারা সাধারণত চিকিৎসা নেয় তাদের এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যাদের রিটেনশন ডেভেলপ করে, অর্থাৎ মেডিকেল চিকিৎসা ফেল, অর্থাৎ ফেল মেডিকেশন, তাদের সাধারণত আমাদের সার্জিক্যাল চিকিৎসায় যেতে হয়। তো সেটা যদি প্রথম থেকে রোগীরা যদি আমাদের সাথে আসে, আমাদের সাথে দেখা করে চিকিৎসা নেয়, আমাদের নিয়মকানুনগুলো মেনে চলে, হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন করে, তাহলে সাধারণত এইটা খুব বেশি একটা রোগীদের কষ্ট দেয় না, খুব বেশি একটা রোগীর সার্জারিতে যেতে হয় না। যারা দেখে এটা নেগলেক্টেড করে কিংবা চিকিৎসা নেয় না, তারা সাধারণত একটা পর্যায়ে এসে সার্জিক্যাল চিকিৎসাতে যেতে হয়। স্যার অপারেশনের কথা যদি বলি, যেটি বলেন সার্জিক্যাল চিকিৎসা, কি সার্জিক্যাল চিকিৎসা আছে? ভেরি গুড। আসলে অনেক ধরনের সার্জিক্যাল চিকিৎসা আছে, সেটা নির্ভর করবে রোগী কোন ধরনের চিকিৎসা, কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তো আমাদের দেশে, সারা পৃথিবীতে যে ধরনের চিকিৎসা আছে, আমাদের দেশে একই চিকিৎসা। একটা হলো আমরা আগে এক সময় যখন আমাদের এই যে আধুনিক চিকিৎসাগুলো না আসতো, তো যন্ত্রপাতিগুলো না, তখন সাধারণত কেটে অপারেশন করতে হতো, ওপেন পোস্টেটিভ করতো। কিন্তু এখন সেটা করে না বললে চলে। এখন যে কোনো ভলিউমের পোস্টেটেই অ্যান্ডোস্কোপিক্যাল, অর্থাৎ মেশিনের সাহায্যে প্রস্রাবের রাস্তা দিয়ে যন্ত্র ঢুকে আমরা সহজেই সেই চিকিৎসা করতে পারি। এটা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট। সেটা আবার বিভিন্ন ধরনের আছে, যেমন আমরা এক ধরনের স্যালাইন দিয়ে একটা করতে পারি, পানি দিয়ে করতে পারি, তারপর লেজার দিয়ে করতে পারি। হ্যাঁ, এই বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আমরা এগুলা সাধারণত চিকিৎসাগুলো করতে পারি। অর্থাৎ আগে যে ওপেন কেটে অপারেশন করতে হবে সেটা এখন আর প্রয়োজন হয় না। যন্ত্রের সাহায্যে প্রস্রাবের রাস্তা দিয়ে অপারেশন করে একদিনের মধ্যে বা 2 দিন পরে বাসায় চলে যেতে পারে এবং খুব একটা রক্তপাত হয় না এবং রোগী কষ্ট খুব একটা হয় না। মানে এটা একটা ন্যাচারাল সাধারণের মতো মনে হয় রোগীর কাছে, খুব ইজি একটা চিকিৎসা। কিন্তু আগে যে চিকিৎসা ভয়ের একটা কারণ ছিল, সেটা এখন নাই বললে চলে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ যারা দেখছেন।
দর্শক, এতক্ষণ শুনছিলেন আপনারা প্রোস্টেট বড় হয়ে যাওয়া একটি অসুখ হলে অবশ্যই সাথে সাথে আমাদের বিশেষজ্ঞর শরণাপন্ন হতে হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।